তো আজকে আমরা আলোচনা করব। দেখো, লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ফাইলাম অ্যাস প্লাটিহেলমিনথেস। তো প্লাটিহেলমিনথেসদের আন্ডারে আমরা বলেছিলাম যে টিনিয়া সুলিয়াম পড়তে হবে এবং ফ্যাসিওলা হেপাটিকা কিন্তু আমরা পড়তে হবে। এখন এই টিনিয়া সুলিয়াম একে বলা হয়, দেখো এক কথায় ফ্ল্যাট ওয়ার্ম কিন্তু বলা হয়। থাকে একে কি বলা হয়? ফ্ল্যাট ওয়ার্ম কিন্তু বলা হয়। কেন ফ্ল্যাট ওয়ার্ম বলা হয়? কারণ এর পুরো ফুল বডি ফ্ল্যাট টাইপের কিন্তু হয়ে থাকে। এবং এরা হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম অর্গানিজম যাদের কিন্তু হচ্ছে বডি সেফালাইজেশন কিন্তু আমরা দেখতে পাই। কারণ এর আগের যে ফাইলামগুলো আমাদের দেখো, প্রোটোজোয়া, এরা কিন্তু হচ্ছে ইউনিসেলুলার। দেন পরিফেরা, পরিফেরা এরা এসেছে, এরা কিন্তু হচ্ছে মাল্টিসেলুলার, বাট এদের কিন্তু কোনো টিস্যু কিন্তু আমরা দেখতে পাই না। দেন তারপর হচ্ছে টিনো অ্যানিলিডাস, সরি, প্রোটোজোয়া, পরিফেরা অ্যান্ড নিডারিয়া। নিডারিয়া যারা, তারা কিন্তু হচ্ছে কি, এদের কিন্তু হচ্ছে আমাদের ডার্মিক লেয়ার আমরা দেখতে পাই। এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অর্গানিজমস। দেন নিডারিয়ার পরে কিন্তু এসেছে ফাইলাম প্লাটিহেলমিনথেস, অর্থাৎ এই যে ফ্ল্যাটওয়ার্মের আন্ডারে যেসব অর্গানিজম গুলো আমরা দেখতে পাই সব হচ্ছে কিন্তু প্লাটিহেলমিনথেসের পর্বের কিন্তু প্রাণী। তো প্লাটিহেলমিনথেসরা এরা কিন্তু হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডিপ্লোব্লাস্টিক অর্গানিজম, ফার্স্ট ট্রিপ্লোব্লাস্টিক অর্গানিজমস। আর এদের ভিতরে কি দেখতে পাচ্ছি? ট্রিপ্লোব্লাস্টিক হওয়ার কারণে এদের একটোডার্ম দেখতে পাচ্ছি, ভিতরে এন্ডোডার্ম দেখতে পাচ্ছি, এবং একটো এবং এন্ডোর মাঝখানে আমরা কি দেখতে পাই না? মেসোডার্মিক লেয়ার কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এদের মাঝখানে কি দেখতে পাচ্ছি? দেখো, মেসোডার্মিক লেয়ার কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। এবং এদের এই মেসোডার্মিক লেয়ারে কিন্তু কোনো সিলিয়া কিন্তু থাকে না, তাই এদেরকে কিন্তু বলা হয় আসিলোমিক অর্গানিজম। আ সিলোমিক অর্গানিজমস কিন্তু বলা হয়। তাই কারণ এদের কি দেখতে পাচ্ছি না, কোনো সিলম বা বডি ক্যাভিটি কিন্তু আমরা দেখতে পাই না, তাই এদেরকে আমরা কি বলা হয়? আসিলোমিক অর্গানিজম। এবং এরা পৃথিবীতে ফার্স্ট সেফালাইজড অর্গানিজম কিন্তু বলা হয়, কারণ এদের বডি সেপারেট সেপারেট বডি পার্ট কিন্তু আমরা দেখতে পাই। কি কি পার্ট দেখতে পাচ্ছি? এদের হেড পার্ট দেখতে পাচ্ছি, নেক পার্ট আমরা দেখতে পাচ্ছি, এন্ড দেন তারপরে এদের কি দেখতে পাচ্ছি? সেপারেট সেপারেট বডি পার্ট আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা প্রোগ্লোটিস কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ধরনের পার্ট আমরা দেখতে পাই। তো আজকে আমরা যেটা পড়ছি ফাইলাম পরি প্লাটিহেলমিনথেসের আন্ডারে টিনিয়া সুলিয়ামের মরফোলজিক্যাল পার্ট আমরা কিন্তু পড়বো, এবং এর পরের দিন নেক্সট ক্লাসে আমাদের এদের লাইফ সাইকেল কিন্তু ডিটেলসে কিন্তু আমরা পড়বো। এখন এই টিনিয়া সুলিয়ামরা, এরা কিন্তু হচ্ছে সিস্টয়েডিয়ার আন্ডারে কিন্তু হচ্ছে ক্লাস সিস্টয়েডিয়া, সিস্টোডার আন্ডারে কিন্তু অর্গানিজম, এবং সিস্টোডার আন্ডারে যেসব অর্গানিজম হয় তারা কিন্তু সবাই কিন্তু হচ্ছে প্যারাসাইট ধর্মী কিন্তু হয়। এরা কিন্তু কি হয়? প্যারাসাইটিক কিন্তু ধর্মী কিন্তু হয়। এদের কিন্তু লাইফ সাইকেলে কিন্তু হচ্ছে দুটো কিন্তু হোস্টের দরকার পড়ে থাকে। এদের লাইফ সাইকেল কি দেখতে পাই? টু হোস্ট কিন্তু দরকার, এবং এই দুটো হোস্টের ভিতরে এদের লাইফ সাইকেল কমপ্লিট হয়, তাই এদেরকে কি বলা হয়? ডাইফেজিক লাইফ সাইকেল কিন্তু বলা হয়। এদের প্রাইমারি হোস্ট হিসেবে হিউম্যান বডি, অ্যান্ড সেকেন্ডারি হোস্ট হিসেবে কিন্তু আমরা প্লাটিহেলমিনথেস অর্থাৎ পিগ বা দেখতে পাই, পিগ বা ক্যাটেলস বা বলো বা কাউ বলো, এগুলো কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এবং এই প্লাটিহেলমিনথেসটা কিন্তু হচ্ছে কিন্তু এরা কিন্তু বেশিরভাগ সবাই কিন্তু হচ্ছে এন্ডো প্যারাসাইট কিন্তু হয়, কারণ এরা ইনসাইড দা হোস্ট বডির ভিতরে কিন্তু এরা বাসা বাঁধে। and they different from the Tarbellarians and the Trematoda in the total absence of the digestive system. দেখো, এই যে প্লাটিহেলমিনথেসদের আন্ডারে আরো দুটো ক্লাস আছে, টারবেলেরিয়ান্স অ্যান্ড ট্রিমাটোডা। তাদের থেকে এ কিন্তু হচ্ছে টোটালি কিন্তু আলাদা, কারণ এর কিন্তু কি দেখতে পায় না? এর কিন্তু কোনো ডাইজেস্টিভ ট্রাক কিন্তু আমরা দেখতে পাই না। কেন ডাইজেস্টিভ ট্রাক আমরা দেখতে পাই না? কারণ এরা হোস্টের ইন্টেস্টাইনে, হ্যাঁ, হোস্টের কোথায় গিয়ে অ্যাটাক করে? হোস্টের ইন্টেস্টাইন লেয়ারে গিয়ে কিন্তু এরা কিন্তু বাসা কিন্তু বাঁধে। এবং সেখানে কি হয়? হোস্ট যেসব খাবারগুলো খায় সেইগুলো ডাইজেস্টিভ ফুড মেটেরিয়ালসগুলো কিন্তু অ্যাবজর্ব করে থাকে, হ্যাঁ, বডি অ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে সেগুলো কিন্তু খেয়ে নেয়। সেই কারণে এর কিন্তু আর আলাদা করে কোনো ডাইজেস্টিভ পার্ট কিন্তু দরকার কিন্তু পড়ে না। দে আর কমনলি দ্য ট্রে ফর্ম, এদেরকে আমরা ট্রে ফর্ম বলে থাকি, কারণ এরা লং, ফ্ল্যাট অ্যান্ড রিবন লাইক বডি শেপ কিন্তু হয়ে থাকে। এবং বডি শুরুর দিকে কিন্তু হচ্ছে সরু থাকে, ন্যারো টাইপের থাকে, দেন আস্তে আস্তে বডি যত বড় হয়, দেন বডির টার্মিনাল প্রান্ত আমরা দেখতে পাই যে এগুলো কিন্তু হচ্ছে ব্রড কিন্তু সাইজে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, and the genus Astinia including the several species parasite man and domestic animals. এদের যে বাকি যেসব স্পিসিস গুলো আমরা দেখতে পাই সেগুলো কেউ মানুষের ভিতরে বাসা বাঁধে, অথবা কেউ কেউ ডোমেস্টিক অ্যানিমালস এর ভিতরে কিন্তু বাসা কিন্তু বাঁধে। কমন এক্সাম্পল অফ দ্য টিনিয়া সুলিয়ামের ইজ এ পর টেপওয়ার্ম। হ্যাঁ, পর টেপওয়ার্ম। আর একটা দেখতে পাই টিনিয়া সাজাইনাটা, যেটা হচ্ছে আমাদের বিফ অর্থাৎ গরুতে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে টিনিয়া সুলিয়াম এদের হোস্ট কারা? এদের হোস্ট হচ্ছে কিন্তু হচ্ছে পর্ক, আর টিনিয়া সাজাইনাটা সেটা হচ্ছে কিন্তু বিফ টেপওয়ার্ম কিন্তু বলা হয় থাকে। ঠিক আছে, এবার হ্যাবিট্যাট যদি একটু দেখি আমরা,
এদের যদি হ্যাবিটেট, এদের লাইফ সাইকেলে দেখো, টিনিয়াসোনিয়াম লাইক দ্য ফ্যাসিওলা হেপাটিকা কমপ্লিট ইটস লাইফ সাইকেল ইন টু হোস্ট, তাই এদেরকে ডাইজেনিক কিন্তু বলা হয়ে থাকে। and the adult worm internal parasite in the small intestine of the mans, এটা কি বলা হচ্ছে, স্মল অ্যাডাল্ট ওয়ার্মরা কোথায় গিয়ে বাসা বাঁধছে, স্মল ইন্টেস্টাইন অফ ম্যানস, মানুষের শরীরে স্মল ইন্টেস্টাইন এরা বাসা বাঁধে, তাই এদেরকে আমরা কি বলে থাকি, প্রাইমারি আর ফাইনাল হোস্ট কিন্তু বলা হয়। অ্যান্ড সেকেন্ডারি হোস্ট হিসেবে দেখো, এরা কিন্তু পিগ বা পর্কের কিন্তু হচ্ছে মাসেলস এর ভিতরে গিয়ে কিন্তু বাসা কিন্তু বাঁধে, সেই কারণে তাদেরকে কিন্তু আমরা সেকেন্ডারি হোস্ট কিন্তু আমরা বলে থাকি। অ্যান্ড অ্যাঙ্কর্ড দেয়ার ইন্টেস্টাইনাল মিউকোসা বাই দ্য স্কলেক্স, এদের বডি একটা মুখের দিকের পার্ট থাকে যার সাহায্যে তারা কিন্তু এনকর করে থাকে অর্থাৎ ঝুলে থাকে, যার নাম কি স্কলেক্স। আর এই স্কলেক্স কিন্তু হেড রিজিয়নে কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। and it has no mouth and digestive cavity but absorb host digestion food through their body walls, এটা কিন্তু এই যে অ্যাবজর্পশন প্রসেসের মাধ্যমে বডি ওয়াল দিয়ে হোস্টের বডি থেকে কি করে থাকে, ডাইজেস্টেড ফুড মেটেরিয়ালস গুলো কিন্তু খেয়ে থাকে। এদের কিন্তু আলাদা করে মুখ বা ওরাল ক্যাভিটি বা ডাইজেস্টিভ ট্রাক কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না, ঠিক আছে। In the number of the animals such as goat, cattle, horse, bears and monkey have the also been the mentioned intermediate hosts, এদের ইন্টারমিডিয়েট হোস্ট বা সেকেন্ডারি হোস্ট হিসেবে কি কি দেখতে পাচ্ছি, গড দেখতে পাচ্ছি, ক্যাটেলস দেখতে পাচ্ছি, কাউ দেখতে পাচ্ছি, হর্স, বিয়ার্স এন্ড মানকি, এদের এগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি হোস্ট। আর প্রাইমারি হোস্ট হিসেবে কিন্তু হচ্ছে হিউম্যান, ঠিক আছে। The Tinea is found all those part of the globes and they are peak in the domestic and the consumed as ফুড। এরা কি হয়, গ্লোবস টাইপের অর্থাৎ গোলাকার পার্ট হয়ে কিন্তু এটা থাকে, এবং এই ডোমেস্টিক অ্যানিমাল যে পিক তাদেরকে কিন্তু ফুড হিসেবে অনেক সময় ভুল কারণবশত খেয়ে থাকে। দেখা আছে কোনো একটা জায়গায় মোটামুটি টিনিয়াসোলিয়ামের লার্ভাল স্টেজটা পড়ে আছে, এখন টিনিয়াসোলিয়ামের যে লার্ভাল স্টেজ যেখানে আছে সেখানে দেখা যাচ্ছে পিক অর্থাৎ শুকর সেখানে গেছিল, ভুল বশত সে দেখা যায় সেই লার্ভাটা খেয়ে ফেলে, তাহলে সেইখানে এই লার্ভার দশাটা কিন্তু এইভাবে কিন্তু পিকের শরীরে কিন্তু ইনপুট কিন্তু হয়ে যায়। অ্যান্ড ইস ডিস্টারবেন্স ইন দ্য কসমোপলিটান, এদেরকে কসমোপলিটান মিন্স মানে কি এভরিহোয়ার, মানে সব জায়গায় কিন্তু এদেরকে কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। এবার দেখো এদের শেপ, সাইজ এন্ড কলোনাইজেশন পার্ট যদি আমরা দেখি, কত ইন্টারেস্টিং একটা পার্ট। দেখো এদের শেপ বা সাইজ আমরা যদি দেখে থাকি, দ্য অর্গানিক এক্সিবিট ইয়েলোইশ অর গ্রেইশ কালারেশন, এদের কেমন দেখতে পাচ্ছি, ইয়েলো কালার দেখতে পাচ্ছি এবং গ্রে ধূসর টাইপের কিন্তু দেখতে পাচ্ছি। এন্ড বডির যদি লেন্থ আমরা দেখতে পাই 1 থেকে 5 মিটার কিন্তু এদের বডি কিন্তু লেন্থ কিন্তু হয়, এবং পুরো ফুল বডিটা ফ্ল্যাট এবং রিবন শেপেড কিন্তু হয়ে থাকে, অর্থাৎ ফিতের মতন কিন্তু দেখতে লাগে। দেখো এখান থেকে এই পর্যন্ত প্রায় 1 থেকে 5 মিটার কিন্তু লম্বা হচ্ছে, এবং বডিটা দেখো ফিতের মতন কিন্তু দেখতে লাগছে, অর্থাৎ রিবন শেপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড হোয়াইল দ্য এক্সামিনেশনস ক্যান নট ডিফাইন দ্য ডরসোভেন্ট্রাল সারফেস, এবং এদের যে ডরসোলা এবং ভেন্ট্রাল সারফেসটা কিন্তু ডিফারেন্ট কিন্তু করা খুবই অসম্ভব কিন্তু হয়ে দাঁড়ায়। কিন্তু এদের বডির শুরুর দিকের পার্টটা থাকে ন্যারো, এবং বডির টার্মিনাল পার্টগুলো কিন্তু হয়ে যায় কিন্তু ব্রড, ঠিক আছে। এবং এদের যে সেগমেন্টেড বডি পার্টগুলো আমরা দেখতে পাই সেইগুলো কিন্তু হচ্ছে নট এ মেটামেরিক সেগমেন্ট, কারণ এগুলো কিন্তু হচ্ছে ট্রু সেগমেন্ট কিন্তু বলা যায় না। যেরকম থাকে ইনসেক্ট বা আমাদের অ্যানিলিডাদের যেরকম মেটামেরিক সেগমেন্ট আমরা দেখতে পাই, এদের কিন্তু কোনো বডি ট্রু সেগমেন্ট কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু এদের যে বডি সেগমেন্টগুলোকে এদেরকে কি বলা হয়, বডি সেগমেন্টকে বলো, বডি সেগমেন্টকে কি বলা হয়, প্রোগ্লোটিস কিন্তু বলা হয় থাকে। পরে আসি সব প্রোগ্লোটিস নিয়ে আমি ডিটেলসে বলছি। And internal observation reveals that the dorsal surface is closer to the testis and the ventral surface is near the female reproductive part. এদের dorsal পার্টের দিকে আমরা কি দেখতে পাই, মেল রিপ্রোডাক্টিভ পার্ট আমরা দেখতে পাচ্ছি, এবং ফিমেল পার্টের দিকে কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট বা জেনিটালিয়াল পোর কিন্তু আমরা দেখতে পাই। And the body is narrow anterior and gradually the broaden towards the posterior, এদের এই অ্যান্টিরিয়র পার্টে বডি গিয়ে থাকে, ন্যারো থাকে, এবং পস্টেরিয়র পার্টের দিকে যদি চলে যায় সেখানে কিন্তু ব্রড কিন্তু হয়ে আছে। এবার দেখো এদের যদি একটা বডি মরফোলজি দেখি, দেখো ফার্স্ট এই পার্টকে বলা হচ্ছে হেড পার্ট, এন্ড দেন তারপর এখানে নেক থাকে, দেন হচ্ছে বডি পার্ট কিন্তু আমরা দেখতে পাই। এখন এই যে হেড পার্ট, দেখো হেড পার্ট এদের যে মেইন আইডেন্টিফাইং ক্যারেক্টার হিসেবে দেখো স্কলেক্স আমরা দেখতে পাই। এই স্কলেক্সের সাহায্যে তারা কোথাও এক জায়গায় কিন্তু অ্যাঙ্কর করে থাকে আমাদের হিউম্যান বডিতে, কোথায় না স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন এরা কি করে থাকে, অ্যাঙ্কর করে থাকে। এবং বডির একদম অ্যান্টিরিয়র পার্টের দিকে দেখো এখানে গোলাকার একটা পার্ট দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে রস্ট্রাম, এবং রস্ট্রামের গায়ে কি দেখতে পাই, কাঁটার মতো স্পাইক টাইপের হুক আমরা কিন্তু দেখতে কিন্তু পাই। এবং বডির সাইডে কি দেখতে পাই, শাখারও দেখতে পাই, যার সাহায্যে তারা শাক করে থাকে। তাহলে এইগুলো হচ্ছে এদের হেড পার্ট। দেন তারপর এখানে আমরা কি দেখতে পাই, নেক পার্টটা অরিজিন হয়, দেন তারপর এদের কি দেখতে পাই, বডি কিন্তু তৈরি কিন্তু হয়ে থাকে।
ঠিক আছে। এইবার দেখো এই বডির যে ছোট্ট ছোট্ট পার্টগুলোকে প্রোগ্লোটিস বলা হয়, আর এই প্রোগ্লোটিসকে আমরা তিন ভাগে কিন্তু ভাগ করে থাকি। একটা হচ্ছে ইম্যাচিওর প্রোগ্লোটিস, দেন ম্যাচিওর প্রোগ্লোটিস অ্যান্ড দেন গ্রেভিস প্রোগ্লোটিস কিন্তু আমরা বলে থাকি। তাহলে এদের প্রোগ্লোটিস বা বডি সেগমেন্টকে কয় ভাগে ভাগ করা হচ্ছে? তিন ভাগে। একটা হচ্ছে ম্যাচিওর প্রোগ্লোটিস, সেকেন্ড হচ্ছে ইম্যাচিওর প্রোগ্লোটিস, সরি ফার্স্ট হচ্ছে ইম্যাচিওর প্রোগ্লোটিস, দেন ম্যাচিওর প্রোগ্লোটিস অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কিন্তু আমরা গ্রেভিস প্রোগ্লোটিস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এইবার দেখো ম্যাচিওর, ইম্যাচিওর এবং গ্রেভিসের ভিতরে পার্থক্য কি দেখো। ফার্স্ট যদি আমরা ইম্যাচিওর ইম্যাচিওর প্রোগ্লোটিস আমরা যদি দেখি, ইম্যাচিওর প্রোগ্লোটিডে কি দেখতে পাই? এখানে কিন্তু কোনো রিপ্রোডাক্টিভ পার্ট কিন্তু আমাদের তৈরি হয় না, মানে এদের এদের ভিতরে কিন্তু কোনো রিপ্রোডাক্টিভ অর্গান কিন্তু তৈরি হয় না, রিপ্রোডাক্টিভ পার্ট কিন্তু অ্যাবসেন্ট। দেন ম্যাচিওর প্রোগ্লোটিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যাচিওর প্রোগ্লোটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এদের ম্যাচিওর প্রোগ্লোটিসটা কখন তৈরি হয়? যখন মোটামুটি ইম্যাচিওর পরের দিকে আস্তে আস্তে কিন্তু ম্যাচিওর প্রোগ্লোটিস আমরা দেখতে পাই, যেখানে আমরা কিন্তু মেল রিপ্রোডাক্টিভ পার্ট কিন্তু আমরা দেখতে পাই, মেল রিপ্রোডাক্টিভ পার্ট কিন্তু দেখা যায়। অ্যান্ড দেন এই যে গ্রেভিস প্রোগ্লোটিস, এই যে বডির শেষ প্রান্তের দিকের পার্টগুলোকে বলা হয় গ্রেভিস প্রোগ্লোটিস। এর ভিতরে মেল অ্যান্ড ফিমেল বোথ রিপ্রোডাক্টিভ পার্ট দেখতে পাই। সেই কোন একটা বডির ভিতরে যদি মেল এবং মেল অ্যান্ড ফিমেল বোথ রিপ্রোডাক্টিভ পার্ট যদি আমরা দেখতে পাই, তাকে আমরা বলে থাকি হার্মাফ্রোডাইটস। যদি কোনো একটা অর্গানিজমের ভিতরে মেল বা ফিমেল বোথ রিপ্রোডাক্টিভ পার্ট যদি আমরা দেখতে পাই, তাকে আমরা কি বলে থাকি? হার্মাফ্রোডাইট। সেই কারণে প্যারাসাইট, এই যে মোটামুটি এরা কিন্তু হচ্ছে হার্মাফ্রোডিটিক অর্গানিজমস। এবং এদের এই যে ম্যাচিওর প্রোগ্লোটিস, মাথায় রাখবা ম্যাচিওর প্রোগ্লোটিসটা এটা কিন্তু হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন কিন্তু করে থাকে, এরা কিন্তু ক্রস ফার্টিলাইজেশন কিন্তু করে থাকে। আর এই যে গ্রেভিস প্রোগ্লোটিস, এরা কিন্তু হচ্ছে সেলফ ফার্টিলাইজেশন কিন্তু করে থাকে, সেলফ ফার্টিলাইজেশন করে থাকে। কারণ দেখো এই যে মেল রিপ্রোডাক্টিভ পার্টে কি দেখতে পাচ্ছি? মেল রিপ্রোডাক্টিভ অর্থাৎ ম্যাচিওর প্রোগ্লোটিস এর ভিতরে যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট আছে, সেখানে কিন্তু আমরা কি দেখতে পাই? স্পার্মা থিকা কিন্তু আমরা দেখতে পাই, স্পার্মা থিকা কিন্তু আমরা দেখতে পাই। আর এই যে মোটামুটি যে গ্রেভিস প্রোগ্লোটিস আমরা দেখতে পাচ্ছি, তার ভিতরে মেল এবং ফিমেল বোথ রিপ্রোডাক্টিভ পার্ট থাকায় তাই এদেরকে আমরা কি বলছি? এদেরকে কিন্তু হার্মাফ্রোডিটিক অর্গানিজমস কিন্তু আমরা বলছি। এবং এখানে আমরা কি দেখতে পাই? সেলফ ফার্টিলাইজেশন কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এবং এখানে কি দেখতে পাই? এই যে গ্রেভিস প্রোগ্লোটিসের ভিতরে দেখো ফিমেল জেনিটালিয়াল পোর আমরা দেখতে পাই, এবং সেই ফিমেল জেনিটালিয়াল পোর দিয়ে কি করে থাকে? মেলেরা কিন্তু রিপ্রোডাক্টিভ কিন্তু করে থাকে। ঠিক আছে, কিভাবে করছে চলো আমরা একটু জেনে নিই। দেখো এই ছবিটা একটু ভালো করে দেখো, এই হচ্ছে এদের বডির ওয়াল সারফেস। আমরা যদি দেখি, এই হচ্ছে এদের বডির ওয়াল সারফেস, এবং ভিতরের দিকটা যদি দেখি, দেখো এই ওয়াল সারফেসের বাইরের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে জেনিটেলিয়াল পোর। একে কি বলা হচ্ছে? জেনিটেলিয়াল পোর। আর এই জেনিটেলিয়াল পোর দিয়ে কি হয়ে যায়? হ্যাঁ, এইখান দিয়ে কিন্তু হচ্ছে এদের ক্রস পলিনেশন প্রসেসটা কিন্তু ঘটে। এই জায়গাটায় কি হয়? এদের ক্রস পলিনেশন ঘটে। এইবার দেখো এদের বডির ভিতরে কি দেখতে পাচ্ছি? বডির ভিতরে দেখো এই যে জেনিটেলিয়াল পোর দিয়ে এক ধরনের টিউব চলে আছে, সেই টিউবটার নাম দেখো, সেই টিউবটার মতন পার্টকে বলা হচ্ছে ভ্যাজাইনা। আর এই ভ্যাজাইনা যে জায়গায় গিয়ে কানেক্ট হচ্ছে, এই জায়গাটার নাম দিয়েছে দেখো সেমিনাল রিসেপ্টাকল। সেমিনাল রিসেপ্টাকলের সাথে কি কানেক্ট হচ্ছে? ভ্যাজাইনা কিন্তু কানেক্ট করা আছে। এবং ঠিক এখানে কি দেখতে পাই? ওভি ডাক্ট অ্যান্ড ওভারি কিন্তু আমরা দেখতে পাই। এই যে ওভারির ভিতরে কি থাকে? ওভামগুলো কিন্তু লোড করা থাকে। এবং এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটি গ্ল্যান্ড আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে মলিশ গ্ল্যান্ড। এই মলিশ গ্ল্যান্ড কিন্তু কি কাজে লাগে দেখো, এই যে যখন মোটামুটি এই জেনিটালিয়াল পোর দিয়ে দেখো সিরিজ বলে এক ধরনের পার্ট, মেল রিপ্রোডাক্টিভের এক ধরনের পার্ট এখানে প্রবেশ করে, এবং যখন স্পামগুলো রিলিজ করে দেয়, সেই রিলিজ হওয়া স্পামগুলোকে মোটামুটি এই যে ওভামের সাথে ফার্টিলাইজ করার জন্য, এই পার্টগুলোকে মোবিলাইজড করার জন্য এই যে মলিশ গ্ল্যান্ড কিন্তু সাহায্য করে থাকে। মলিশ গ্ল্যান্ড কি করে থাকে? এখান থেকে এক ধরনের ফ্লুইড তারা সিক্রেট করে থাকে, এবং সেই ফ্লুইড সিক্রেট করার ফলে স্পাম কিন্তু ওভামের সাথে গিয়ে কিন্তু ফার্টিলাইজ কিন্তু করতে পারে। দেন ফার্টিলাইজ ওভাম এবং স্পাম দেন তারা কোথায় গিয়ে লোড হয়ে দেয়? ঠিক এইরকম পার্টের দিকে ইউটেরিয়ান রিজিয়নে গিয়ে কিন্তু লোড হয়ে থাকে, এবং ইউটেরিয়ান রিজিয়নের ভিতরে গিয়ে জাইগোটগুলো লোড হয় বলে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে কনস্ট্রিক্ট থাকে, যার ফলে এখানকার শেপগুলো কিন্তু হচ্ছে কনভলিউটেড টাইপের কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এইগুলো এদের হচ্ছে ক্রস ফার্টিলাইজেশন প্রসেস। কি বললাম? ফিমেল জেনিটালিয়াল পোর দিয়ে কি হয়ে যায়? মেলেদের রিপ্রোডাক্টিভ পার্ট এখান দিয়ে ইনপুট করে, দেন মেলটা কি করে যায়? মেলেরা কি করে থাকে? স্পামটা ইজেক্ট করে দেয়। ইজেক্ট করার পর সেই স্পামটা কোথা দিয়ে যায়? সেই স্পামটা দেখো এই যে ভ্যাজাইনা টিউব দিয়ে কিন্তু যাচ্ছে। ভ্যাজাইনা টিউব দিয়ে কোথায় যাচ্ছে? সেমিনাল রিসেপ্টাকেলের কাছে চলে আছে। দেন তারপর সেই স্পামটা কোথায় যাচ্ছে? ওভারির কাছে চলে আছে। অ্যান্ড ওভারি থেকে মোটামুটি
ওভিউলস গুলো রিলিজ হওয়ার পর সেই স্পার্মের সাথে ফার্টিলাইজড হয়, দেন ফার্টিলাইজ হওয়া পার্টগুলো কিন্তু এই যে মোটামুটি ইউটেরিয়ান রিজিয়নে গিয়ে কিন্তু স্টোর কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। দেন তারপর সেইগুলো আস্তে 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 ডেভেলপ কিন্তু হয়ে গিয়ে কিন্তু লার্ভাল স্টেজে কিন্তু কনভার্ট কিন্তু হয়, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এদের কিন্তু ক্রস ফার্টিলাইজেশনের কিন্তু প্রসেস। এগুলো আমরা নেক্সট ক্লাস অর্থাৎ যখন আমরা দেখতে পাবো টিনিয়া সুলিয়ামের যখন লাইফ সাইকেল আমরা পড়বো তখন আরো ভালো করে এগুলো ডিটেলস আমরা সেই ভিডিওতে দেখতে পাবো। চলো এবার দেখো এদের বডি সেগমেন্টেশন। বডি সেগমেন্টেশন আমি বললাম কি এদের কিন্তু হচ্ছে নো মেটামেরিক সেগমেন্ট, এদের শরীরে কিন্তু কোনো মেটামেরিক সেগমেন্ট কিন্তু আমরা দেখতে কিন্তু পাই না, কিন্তু সেখানে এদের কিন্তু ট্রু সেগমেন্ট থাকে না। লাইক ইনসেক্ট অ্যান্ড অ্যানিলিডা বা ইনসেক্টদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই মেটামেরিক সেগমেন্ট কিন্তু দেখতে পাই, বাট এদের ক্ষেত্রে ফলস সেগমেন্টেশনস কিন্তু আমরা দেখতে পাই, যাদেরকে আমরা কি বলে থাকি প্রোগ্লোটিস বলে থাকি। এবং একটা বডিতে মানে 1 থেকে 5 ফুট সরি 1 থেকে 5 মিটার যে লম্বা বডি, সেই বডিতে প্রায় 850 থেকে 900টা মতন এরকম প্রোগ্লোটিস অর্থাৎ ছোট ছোট প্রোগ্লোটিস কিন্তু আমরা দেখতে পাই। আর সেই প্রোগ্লোটিস কিন্তু টোটাল 3 ধরনের, একটা হচ্ছে ম্যাচিওর, একটা হচ্ছে ইমম্যাচিওর, আর একটা হচ্ছে গ্রেভিস প্রোগ্লোটিস। এই 3 ধরনের কিন্তু প্রোগ্লোটিস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। and the segmentation term pseudometamerism, এদের এই সেগমেন্টেশন গুলো কি বলা হয় pseudometamerism অর্থাৎ ছদ্ম আকৃতির সেগমেন্টেশন কিন্তু আমরা বলে থাকি। হ্যাঁ, and the segmentations in the tapeworm is used for the convenience and does not imply true metameric segment। এদের এই যে মোটামুটি সেগমেন্টেশনস কে আমরা কিন্তু ট্রু সেগমেন্টেশনস কিন্তু আমরা বলে থাকি না। এবং এদের দেহের কিন্তু 3টে মেন পার্ট আমরা দেখতে পাই, উপরের পার্টটাকে হেড এবং যেখানে স্কলেক্স থাকে, দেন তারপরে কি দেখতে পাই শর্ট সেগমেন্টেশন অফ নেক পার্ট আমরা দেখতে পাই, এন্ড দেন সেগমেন্টেশন অফ স্ট্রবিলা কিন্তু আমরা দেখতে পাই। স্ট্রবিলা মানে কি এই যে দেখো এই যে ইমমেচিওর প্রোগ্লোটিসের পরের যে পার্টটা দেখো এই যে শুরুর দিকে এই মনে করো হেড, হেড থেকে যে প্রোগ্লোটিস গুলো আমরা দেখতে পাচ্ছি একে বলা হয় ইমম্যাচিওর প্রোগ্লোটিস। ইমম্যাচিওর প্রোগ্লোটিসের পরই কিন্তু আমরা যে সেগমেন্টেশন গুলো আমরা দেখতে পাই একে কিন্তু স্ট্রবিলা কিন্তু আমরা বলে থাকি, স্ট্রবিলা বলে থাকি। এন্ড স্ট্রবিলার পরের যে পার্টগুলো আমরা দেখতে পাই একে বলা হয় ম্যাচিওর প্রোগ্লোটিস। এবং ম্যাচিওর প্রোগ্লোটিস ঠিক মোটামুটি 5 থেকে 6 মাসের পরে গিয়ে তখন কিন্তু এগুলো কিসে কনভার্ট হয়, এগুলো কিন্তু হচ্ছে গ্রেভিস প্রোগ্লোটিস কিন্তু আমরা দেখতে পাই। গ্রেভিস প্রোগ্লোটিসের ভিতরে মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট বোথ কিন্তু আমরা দেখতে পাই, সেখানে এদেরকে হার্মাফ্রোডাইট বলা হয়। কিন্তু ম্যাচিওর প্রোগ্লোটিসের ভিতরে কিন্তু অনলি মেল রিপ্রোডাক্টিভ পার্ট অর্থাৎ স্পার্মাথিকা কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, ঠিক আছে। এবারে দেখো শেপ অ্যান্ড সাইজ অফ স্কলেক্স। স্কলেক্স যদি আমরা দেখে থাকি দেখো এই যে মাথার দিকের এই যে গোলাকার পার্টকে বলা হচ্ছে রস্টাম, এবং রস্টামকে ঘিরে দেখো 2 রো লাইকস হুকস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে কাঁটার মতন হুকস স্পাইক টাইপের পার্ট থাকছে। এর কি দেখতে পাচ্ছি এক সাইডের এই পার্টকে বলা হচ্ছে হ্যান্ডেল, দেন এই সামনের দিকের পার্টগুলোকে বলা হয় সামনের দিকের পার্টগুলোকে বলা হয় স্মল হুক, এবং সামনের দিকের একদম পার্ট অ্যান্টেরিয়র পার্টের দিককে বলা হচ্ছে ব্লেড কিন্তু পার্ট, এবং নিচের দিকের পার্টকে বলা হয় বেসাল পার্ট। এই টোটাল 4টা রিজিয়ন নিয়ে কিন্তু প্রতিটা কিন্তু স্মল হুক কিন্তু তৈরি হয়, এবং এর অসংখ্য কিন্তু হুক কিন্তু আমরা দেখতে পাই। কাকে ঘিরে দেখতে পাই এই যে রস্ট্রাম রিজিয়নকে ঘিরে আমরা কিন্তু অসংখ্য কিন্তু হুক আমরা দেখতে কিন্তু আমরা পাই, ঠিক আছে। দেন তারপরে নেক রিজিয়নস, দেন নেক রিজিয়নে কি দেখতে পাই স্ট্রোবাইলেশনস কিন্তু হয়, এবং স্ট্রোবাইলেশনস হওয়ার পরে ছোট ছোট সেগমেন্টেশন কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, ঠিক আছে। এবারে দেখো দ্য অ্যাপেক্স অফ দ্য ফিচার্স এ মোবাইল কোন দ্য রস্ট্রাম আর্ম উইথ 22 to 32 কার্ভ কাইটেনিয়াস হুক অ্যারেঞ্জমেন্ট ইন 2 সার্কেল। এই যে 2 সার্কেলের মতন কাইটেনিয়াস পার্ট আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা কি বলছি সেইগুলোকে আমরা কিন্তু হুক কিন্তু আমরা বলছি, ঠিক আছে। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে আরো ভালো বুঝতে পারবে। এই যে পাশের ছবিটাকে বলা হচ্ছে সাকার, দেন রস্টাম, রস্টামের গায়ে দেখো 2 রোজ অফ কাইটেনিয়াস কিন্তু আমরা হুকস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এন্ড সামনের দিকের এই যে পার্টকে বলা হয় স্ট্রোবাইলেশনস নেক কিন্তু বলা আছে, দেন ইমম্যাচিওর প্রোগ্লোটিস, দেন ম্যাচিওর প্রোগ্লোটিস। ম্যাচিওর প্রোগ্লোটিসে কিন্তু স্পার্মাথিকা থাকে, এই যে স্পার্মাথিকার মতো পার্ট আমরা দেখতে পাচ্ছি সেইখানে ম্যাচিওর প্রোগ্লোটিস কিন্তু বাকি সবার থেকে কিন্তু আলাদা কিন্তু হয়ে থাকে। এন্ড অ্যান্টেরিয়র হুক, অ্যান্টেরিয়র হুকের দেখো লেন্থ কতটা দিয়েছে দেখো 0.144 মিলিমিটার টু 0.118 মিলিমিটার কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। এগুলো একটু পড়ে নেবে। দেন সাকারের ক্ষেত্রে দেখি, সাকার যে আমরা দেখতে পাচ্ছি সাকারকে দেখো অ্যাসিটাবুলা কিন্তু বলা আছে। দ্য ব্রডেস্ট পার্ট অফ দ্য স্কল এক্স ফোর হেমিস্ফিয়ার মাস্কুলার সাকার লোকেটেড দ্য ইচ অ্যাঙ্গেল অফ দ্য কোয়াড্রাঙ্গেল। এই যে মোটামুটি যে চতুষ্কোণীয় পার্ট আমরা দেখতে পাচ্ছি এই পার্টের আশেপাশে কি দেখতে পাই সাকার কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। এই সাকারের সাথে তারা কিন্তু শাক করে বিভিন্ন ধরনের এলিমেন্টস কিন্তু তারা কিন্তু খেয়ে থাকে। এবং অ্যাটাচমেন্টের জন্য অর্থাৎ অ্যাঙ্কারিং করার জন্য কিন্তু স্কলেক্স কিন্তু সাহায্য কিন্তু করে থাকে, ঠিক আছে। আর এটা কোথায় থাকে
হোস্ট, প্রাইমারি হোস্টের, মাথায় রাখবে স্কলেক্স কোথায় গিয়ে কাজ করে, প্রাইমারি হোস্টের, প্রাইমারি হোস্টের ইন্টেস্টাইনাল, স্মল ইন্টেস্টাইনে এরা কিন্তু অ্যাঙ্কর করে কিন্তু থাকে। এছাড়াও আরেকটা পার্ট দেখতে পাচ্ছি হোল ফাস্ট, এটার সাহায্যে তারা কিন্তু হোল্ডিং করে থাকে, এন্ড ইট অ্যাক্ট অ্যাজ এ অর্গান অফ অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্টে এবং হোল্ডিং করতে সাহায্য করে থাকে। অ্যান্ড নো রোল ইন ফিডিংস, দিস স্কলেক্স ডাজ নট পার্টিসিপেট ইন দ্য পিয়ার্সিং অর ক্যাচিং ফুড। এই যে স্কলেক্স কিন্তু কখনোই কিন্তু ফুটো করতে বা পিয়ার্সিং করতে বা কাটিং করতে কিন্তু সাহায্য কিন্তু করে না। নোরোল ইন ফিডিংস, হ্যাঁ। তারপরে দেখো নেকের পার্ট যদি আমরা দেখি, এ ওয়েল ডিফাইন্ড শর্ট ন্যারো অ্যান্ড দ্য আন্ডার আনসেগমেন্টেড রিজিয়নস লোকেটেড ডিরেক্টলি বিহাইন্ড দ্য স্কলেক্সের নিচেই কিন্তু আমরা নেক কিন্তু আমরা দেখতে পাই। এই যে দেখো এই রিজিয়নটাকে বলা হচ্ছে নেক, ঠিক আছে, স্কলেক্সের বা হেড রিজনের পরে কিন্তু নেক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখো স্ট্রোবিলা, স্ট্রোবিলার ভিতরে দেখো সামনের দিকের পার্টকে আমরা বলা হচ্ছে ইম্যাচিওর প্রোগ্লটিস, দেন ম্যাচিওর প্রোগ্লটিস, দেন গ্রেভিস প্রোগ্লটিস কিন্তু আমরা বলে থাকি, ঠিক আছে। তো আমরা মোটামুটি প্রোগ্লটিস নিয়ে আগেও কিন্তু আমি বলেছি, এখনো বললাম। এবার একটা প্রোগ্লটিসকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো, ডিসকাশন করবো, তার ভিতরে কি কি আমরা দেখতে কিন্তু পাই। দেখ এখানে এই যে ম্যাচিওর প্রোগ্লটিস বলো, ইম্যাচিওর প্রোগ্লটিস সব কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো একটা প্রোগ্লটিস দেখতে কেমন হয়, দেখ প্রোগ্লটিসের দেখো বাইরের দিকের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এইগুলোকে বলা হয় টেগুমেন্ট, বাইরের দিকের যে আউটার যে শক্ত শেলযুক্ত কভারিং পার্টকে বলা হয় টেগুমেন্ট কিন্তু আমরা বলে থাকি। এবং এদের ভিতরে কি দেখতে পাই, সার্কুলার মাসেলস কিন্তু থাকে, সার্কুলার মাসেলস, লঙ্গিটুডিনাল মাসেলস, ঠিক আছে, এইসব মাসেল কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই, ঠিক আছে। দেন তারপরে দেখো এদের ভিতরের পার্টকে বলা আছে মেডুলা এবং বাইরের দিকের পার্টকে বলা হয় কর্টেক্স, ভিতরের পার্টকে বলা হয় মেডুলা, বাইরের দিকের পার্টকে বলা হয় কর্টেক্স। এবং কর্টেক্স রিজিয়নেও কিন্তু আমরা লঙ্গিটুডিনাল মাসেল অ্যান্ড সার্কুলার মাসেলস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এবং ভিতরে দেখো মেডুলারি অঞ্চলে আমরা কি দেখতে পাচ্ছি, মেডুলারি অঞ্চলে দেখো টেস্টিস আমরা দেখতে পাচ্ছি এবং ইউটেরাস আমরা দেখতে পাচ্ছি, এবং টেস্টিস ছাড়াও ভাস ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট, ঠিক আছে। এছাড়াও দেখো এদের যে নার্ভাস সিস্টেমগুলো কি হয় গ্যাংলিওনিক পার্ট কিন্তু করে থাকে, এবং যেগুলো কি হয় ল্যাডার শেপেড কিন্তু হয়ে থাকে, একটা নার্ভের সাথে আরেকটা নার্ভ কি হয় গ্যাংলিওনিক পার্টের সাথে অ্যাটাচ থাকে, এবং যেগুলো কি হয় ল্যাডার শেপেড কিন্তু হয়, এবং অনেকটা কি হয় এদের কিন্তু ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। এদের কি দেখতে পাই, ল্যাডার লাইক নার্ভাস সিস্টেম দেখা কিন্তু যায়, ঠিক আছে। এবং প্রোগ্লটিসের ভাগগুলো দেখো এখানে দিয়ে দিয়েছে। এখন একটা টার্ম আছে ভেরি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসবে, অ্যাপোলাইসিস কি। অ্যাপোলাইসিস কি। এখন দেখো এই যে প্রোগ্লটিস তো প্রথম শুরুর দিকে ইম্যাচিওর, দেন স্ট্রোবাইলা, দেন তারপর হচ্ছে ম্যাচিওর প্রোগ্লটিস, দেন গ্রেভিস প্রোগ্লটিস। এবার গ্রেভিস প্রোগ্লটিস যখন 5 থেকে 8টা, যখন মোটামুটি 6 থেকে 7 মাসের মাথায় গিয়ে যখন ম্যাচিওর হয়ে গেছে পুরো, যার ভিতরে মেল রিপ্রোডাক্টিভ বা ফিমেল রিপ্রোডাক্টিভ এবং ফার্টিলাইজেশন সবার পর, তখন কিন্তু হচ্ছে গ্রেভিস প্রোগ্লটিসে কিন্তু কর্মটা, এবং সেই গ্রেভিস প্রোগ্লটিস 5 থেকে 8টা একত্রিত ভাবে কিন্তু ছিঁড়ে ছিঁড়ে বা ভেঙে ভেঙে কিন্তু বেরিয়ে আসে, সেই প্রসেসকেই কিন্তু অ্যাপোলাইসিস কিন্তু বলা হয়। এন্ড অ্যাপোলাইসিসের ভিতরে কিন্তু আমরা ম্যাচিওর এগ কিন্তু আমরা দেখতে কিন্তু পাই। চলো কি বলছে দেখো, অ্যাপোলাইসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ স্মল গ্রুপ অফ গ্রেভিস প্রোগ্লটিস সেগমেন্টেশনস কন্টেইন দ্য ম্যাচিওর এগ। দেখো বলেছিলাম ম্যাচিওর এগ কিন্তু আমরা দেখতে পাই, and regularly the detachment from the posterior end of the tapeworm strobila and the expelled with the host feces। এইগুলো কিন্তু আছে হোস্টের দেখো মলের থ্রু দিয়ে, মানে পটি থ্রু দিয়ে কিন্তু, অর্থাৎ ফেসিসের মাধ্যমে কিন্তু সেগুলো কিন্তু রিলিজ কিন্তু হয়, ঠিক আছে। দেখো শুরুর দিকে হেড পার্ট থাকছে, দেন প্রোগ্লটিস পার্ট, এবং প্রোগ্লটিসের শেষের দিকে অর্থাৎ টার্মিনাল রিজিয়নে 5 থেকে 8টা একত্রিত মানে ভেঙে বা ব্রেক করে কিন্তু বেরিয়ে আসে, কিসের মাধ্যমে, হোস্টের স্টুলের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসে। তাই এই প্রসেসকে কি বলা হয়, অ্যাপোলাইসিস প্রসেস কিন্তু বলা হয়। আর এই অ্যাপোলাইসিস প্রসেসের কিন্তু মেইন দুটো পারপাস কিন্তু থাকে, একটা আছে কি এমব্রায়ো ট্রান্সফিউশনস অ্যান্ড দ্য বডি সাইজ রেগুলেশন। এই যে বডি সাইজ, এই বডি সাইজটাকে টোটাল মেনটেন করতে গেলে, অর্থাৎ 1 থেকে 5 মিটার লম্বা করতে গেলে তার কিন্তু এই অ্যাপোলাইসিস প্রক্রিয়া কিন্তু করতেই হবে। আর অ্যাপোলাইসিস প্রসেস যদি না করে তাহলে বডি সাইজের লেন্থ কিন্তু পারবে না। কোনো জিনিস যদি ভাঙা না হয় তাহলে সেখানে কি আর গড়া সম্ভব?
এছাড়াও দেখো এমব্রয়ডারি ট্রান্সফিউশন আমরা কি দেখতে পাই যে প্রাইমারি হোস্ট থেকেই কিন্তু সেকেন্ডারি হোস্টের দিকে কিন্তু আমরা কি দেখতে পাই যে এই যে মোটামুটি ফিনিয়াসুলিয়াম কিন্তু ট্রান্সফার কিন্তু হয় কিসের মাধ্যমে দেখো প্রাইমারি হোস্ট অর্থাৎ হিউম্যান বডি যখন মোটামুটি এই ফিসিসের মাধ্যমে সে যখন এই যে এদের ম্যাচিউর এগটাকে যখন সে রিলিজ করে দিচ্ছে তখন সেটাকে কে ইনটেক করছে, সেটাকে ইনটেক করছে কিন্তু যে সেকেন্ডারি হোস্ট হিসেবে পিগ, এবং সেইগুলোই কিন্তু পিগের শৈলে কিন্তু লাস্টে গিয়ে ফাইনাল কিন্তু সেখানে ডেস্টিনি কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। সেই কারণে এই অ্যাপোলোসিসে আমরা কিন্তু দুটো মেইন আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এমব্রয়ডারি ট্রান্সফিউশন মানে একটা হোস্ট থেকে আরেকটা হোস্টের দিকে যাওয়া, আর সেকেন্ড হচ্ছে বডি সাইজ রেগুলেশনের জন্য কিন্তু এদের কিন্তু বিশেষ ভূমিকা পালন করে থাকে। এবং দেখো বডি ওয়াল যদি আমরা দেখে থাকি, বডি ওয়ালের বাইরের দিকটা দেখো মাইক্রোভিলাই পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এপিডার্মিক লেয়ারে আমরা কি দেখতে পাচ্ছি মাইক্রোভিলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ছোট্ট ছোট্ট ভিলাস টাইপের পার্ট। এছাড়া এক ধরনের পোর আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যেগুলো জেনিটেলিয়াল পোর হিসেবেও কিন্তু বলা হয়। এছাড়াও দেখো এন্ডোপ্লাজমিক ক্যানাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মাইটোকন্ড্রিয়া, সার্কুলার মাসেল, লংগিটুডিনাল মাসেলস আমরা দেখতে পাচ্ছিলাম, গলগি কমপ্লেক্স অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস, তারপর দেখো প্রোটিন ক্রিস্টালয়েড ফ্যাট বডিজ অ্যান্ড লাইট স্টেনিং সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মানে এদের ভিতরে কিন্তু এইরকমই পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। অর্থাৎ বাইরের দিককার মাইক্রোভিলাই যুক্ত হচ্ছে এপিডার্মিক পার্ট আমরা দেখতে পাই, যাকে আমরা টেগুমেন্ট বলা হয়। টেগুমেন্ট কি কি নিয়ে তৈরি হচ্ছে দেখো, টেগুমেন্টের ভিতরে আমরা মাইক্রোভিলাই, এপিডার্মিক ক্যানাল আমরা দেখতে পাচ্ছি, মাইটোকন, মোটামুটি এইসব পার্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তারপরেই দেখো বেসাল মেমব্রেন, বেসাল মেমব্রেন আমরা কি দেখতে পাচ্ছি, বেসাল মেমব্রেনের লংগিটুডিনাল মাসেলস আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড সার্কুলার মাসেলস কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাই। তাহলে এইগুলো হচ্ছে বডি ওয়াল। দ্য বডি ওয়াল কনসিস্ট অফ দ্য টেগুমেন্ট অ্যান্ড বেসমেন্ট মেমব্রেন অ্যান্ড ইন্টিগুমেন্টারি মাসেলস অ্যান্ড প্যারেনকাইমা, এইরকম টাইপের টিস্যু কিন্তু আমরা দেখতে পাই। কি কি বললাম, একটা হচ্ছে টেগুমেন্ট পার্ট, দেন বেসমেন্ট মেমব্রেন, দেন দেখো মেসেন ইন্টিগুমেন্ট মাসেলস অ্যান্ড প্যারেনকাইমা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া দেখো এই যে নিচের দিকে দেখো যে পার্ট দেখতে পাচ্ছি আমরা টেগুমেন্ট সিক্রেটিং মেসেনকাইম সেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। And the tegument is thick resistant protein calcium carbonate layer and perforated by the fine canal and wall, once considered a non-living cuticle, but it's actually the living syncytial layer continuous with the tegument secretion cells। এই যে দেখো tegument secretion সেলটা কোথায় দেখতে পাচ্ছি, এই যে মোটামুটি এইরকম পার্টটাকে আমরা কিন্তু বলছি, ঠিক আছে। এবং যেখানে আমরা কি দেখতে পাচ্ছি প্রোটিন এবং ক্যালসিয়াম কার্বনেট যুক্ত পার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যেগুলো কিন্তু ক্যানালের মতন কিন্তু স্ট্রাকচার কিন্তু করে আসে। And the tegument consists of the mitochondria, tegumenটের ভিতর কি দেখতে পাচ্ছি mitochondria, lysosome and the microvilli like the process called the microtrachea and on its the outer surface। এই যে দেখো এই যে পোর টাইপের পার্ট কিন্তু আমরা দেখতে কিন্তু পাচ্ছি। এবার দেখো এখানকার যে যে লেয়ারগুলো আমরা পড়লাম, বেসমেন্ট মেমব্রেনে কি কি দেওয়া আছে সেগুলো একটু দেখবা, ইন্টিগুমেন্টারি লেয়ারে কি দেখতে পাচ্ছি, মেসেনকাইমাল লেয়ারে আমরা কি দেখতে পাচ্ছি, মেসেনকাইম বা প্যারেনকাইম সেলগুলো কেমন হয় সেগুলো দেখো, যেগুলো আমরা ছবিতে দেখলাম সেগুলো এখানে লেখা আছে, এগুলো একটু বাড়ি থেকে সবাই পড়ে নেবে, ঠিক আছে। দেখো ওর ছবিটা আরো এখানে আমি ভালো করে দিয়েছি। বাইরে দেখো ওপেনিং অফ দ্য মাসকুলার গ্ল্যান্ড সেলস, দেন কিউটিকেলস, দেন দেখো মিউকোসাল গ্ল্যান্ড কিন্তু আমরা দেখতে কিন্তু আমরা পাচ্ছি। এছাড়া দেখো সার্কুলার মাসেলস, লংগিটুডিনাল মাসেল, আরো যদি আমরা জুম করে যদি দেখি তাহলে এইরকম কিন্তু আমরা দেখতে কিন্তু পাবো, ঠিক আছে। তো আজকের ভিডিও এতটুকুই। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং যারা মোটামুটি ইউটিউবে ভিডিওগুলো দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োবাস ইউটিউব চ্যানেল, এবং তোমরা যদি অনলাইন ব্যাচে জয়েন হতে চাও অবশ্যই তোমরা আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো 8945850463 নাম্বারে, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপ করো, হ্যাঁ। আর আমাদের অ্যাপস অবশ্যই জয়েন করো, কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ, কোশ্চেন ক্যাম্পাস অ্যাপ, এই অ্যাপসে কিন্তু তোমাদের কিন্তু অনলাইন ব্যাচ আমরা পড়ে থাকি, এবং এই অনলাইন ব্যাচে যারা জব করতে পারো আমাদের কিন্তু একবারই কিন্তু ফিস পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 2568 টাকা, হ্যাঁ। তোমরা যারা অবশ্যই হেল্প পাবে, এরকম ইন্টারেস্টিং নোট আছে, প্রচুর ক্লাস আমরা সেখানে পেয়ে যাবা, পিডিএফ পাচ্ছ, লাস্ট 10 ইয়ার্সের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলিউশনস থাকছে, এছাড়াও আরো অনেক কিছু মক টেস্ট, আরো অনেক কিছু পাবে, এবং যেটা কিন্তু তুমি অফলাইনে কিন্তু পাবেই না। সেখানে যোগাযোগ করতে ভুলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলের এই কন্ট্যাক্ট নাম্বারে, আর কোনো নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে মানে এখানেই কন্ট্যাক্ট করলে তোমরা সব A to Z সব পেয়ে যাবে, ঠিক আছে। তো যারা জুওলজি অনার্স নিয়েছে অবশ্যই কন্ট্যাক্ট করো, এছাড়া মাইনর কোর্স হিসেবে জুওলজি, বোটানি অ্যান্ড ফিজিওলজি এখানে গাইড করা, আগামী দিন আরো অনেক কিছু আসছে, কেমিস্ট্রি, হ্যাঁ। তো তোমরা এখানেই সবকিছু পাবে, অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো সবাই। সো থ্যাংক ইউ।